নদীর ঘাটে কাপড় কাচতে গিয়েছিলাম। ছেলেও তার কাপড় নিয়ে এসেছে। পাশাপাশি বসে কাপড় কাচ্ছি। সে আমার শাড়ি কাচতে সাহায্য করছে। হঠাৎ বলল, মা, তোর এই শাড়িটা আমার খুব পছন্দ। আমি বললাম, কেন? সে বলল, এই শাড়িতে তোরে আরও সুন্দর লাগে। নদীর পানিতে আমাদের প্রতিবিম্ব পড়েছে। সে পানিতে আমাদের দিকে তাকিয়ে বলল, দেখ মা, আমরা কত সুন্দর লাগতেছি। আমি পানিতে তাকালাম। সত্যিই আমাদের প্রতিবিম্ব দেখে মনে হচ্ছে একটা দম্পতি। সে আমার হাত ধরে বলল, মা, আমি চাই এই ছবিটা সত্যি হোক। আমি হাত সরিয়ে নিতে গেলাম। সে আরও শক্ত করে ধরল। বলল, তুই আমার বউ হিজা যা। আমরা এই নদীর পাশেই থাকমু। অন্য মহিলারাও কাপড় কাচ্ছে কাছেই। তারা আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমি লজ্জা পেলাম। সে বলল, মা, লজ্জা পাইস কেন? আমি তোরে ভালোবাসি। নদীর স্রোতের শব্দ আর তার কথায় আমি কি যে করব বুঝতে পারছি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মধুমিতা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রায়হান সেন, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর রিয়া। তানভীর ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই গল্পটা বলার আগে আমার মনে হচ্ছে যেন কোনো স্বপ্নের কথা বলছি। কিন্তু এটা একেবারেই সত্যি ঘটনা। গত মাসে আমাদের পুরানো বাড়ি নিয়ে অদ্ভুত কিছু ঘটনা ঘটে গেল। আমার শ্বশুরবাড়ির পুরানো বাড়িটা ছিল গ্রামে। সেটা প্রায় ৫০ বছরের পুরানো। আমার স্বামী রায়হান সেখান থেকে শহরে চলে আসে, কিন্তু বাড়িটা রেখে দিয়েছিল। একদিন সকালে আমি নদীর ঘাটে কাপড় কাচতে গেলাম। গ্রামে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির বাড়িটা দেখতে। সেদিন তানবীরও আমার সাথে গিয়েছিল। সে বলল, মা, আমিও নদীতে যাব। আমি বললাম, ঠিক আছে, তুইও তোর কাপড়গুলো নিয়ে আয়। নদীর ঘাটে পৌঁছে দেখলাম আর কেউ নেই। শুধু আমি আর তানভীর। পানি খুব পরিষ্কার। তানভীর আমার পাশে বসে আমার শাড়ি কাচতে সাহায্য করছে। হঠাৎ সে বলল, মা, তোর এই লাল শাড়িটা আমার খুব পছন্দ। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, এই শাড়িতে তোরে অনেক সুন্দর লাগে মা। পানিতে আমাদের প্রতিবিম্ব পড়েছিল। তানভীর পানির দিকে তাকিয়ে বলল, মা, দেখ আমরা কতটা ভালো লাগছি। আমি পানিতে তাকালাম। সত্যি কথা বলতে কি, আমাদের প্রতিবিম্ব দেখে মনে হচ্ছিল যেন একটা তরুণ দম্পতি। তানভীর আমার হাত ধরে বলল, মা, আমি চাই এই মুহূর্তটা চিরকাল থাকুক। আমি হাত সরিয়ে নিতে গেলাম। কিন্তু সে আরও জোরে ধরল। বলল, মা, তুই কি জানিস আমি কতটা তোকে ভালোবাসি? তখন আমি কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। এমন সময় দেখলাম আরও কয়েকজন মহিলা নদীর ঘাটে এসে পৌঁছেছেন। তারা আমাদের দিকে তাকিয়ে হাসছেন। আমার মনে হলো তারা হয়তো ভাবছেন আমরা নতুন বিবাহিত দম্পতি। আমি লজ্জা পেলাম। তানভীর বলল, মা, কেন লজ্জা পাচ্ছিস? আমি তোকে খুব ভালোবাসি। নদীর স্রোতের শব্দ আর তানভীরের এই কথায় আমি বুঝতে পারছিলাম না কি করব। তখন আমার মনে হলো তানভীর হয়তো কোনো মানসিক সমস্যায় ভুগছে। নাকি এটা শুধুই একটা কৌতুক? হঠাৎ তানভীর বলল, মা, আমার মনে হচ্ছে এই নদীর তলায় কিছু একটা লুকিয়ে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কী রকম? সে বলল, আমি গত রাতে স্বপ্ন দেখেছি। এই নদীর তলায় একটা পুরানো বাক্স আছে। সেটায় অনেক মূল্যবান জিনিস আছে। আমি হাসতে হাসতে বললাম, স্বপ্নের কথা আবার কি? কিন্তু তানভীর খুব গুরুত্ব দিয়ে বলল, না মা, এটা শুধু স্বপ্ন না। আমার দাদুর ডায়েরিতে এই নদীর কথা লেখা আছে। এই কথা শুনে আমি চমকে গেলাম। তানভীরের দাদু মানে আমার শ্বশুর অনেক বছর আগে মারা গেছেন। তার ডায়েরির কথা আমি জানতাম না। তানভীর বলল, মা, আমি গত সপ্তাহে দাদুর পুরানো ট্রাঙ্কটা খুলেছিলাম। সেখানে একটা ডায়েরি পেয়েছি। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি লেখা আছে সেখানে? তানভীর বলল, দাদু লিখেছেন যে এই নদীর একটা নির্দিষ্ট জায়গায় তিনি কিছু মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছিলেন। সেটা ছিল স্বাধীনতার আগে, যখন পাকিস্তানি সেনারা এলাকায় অত্যাচার চালাচ্ছিল। এই কথা শুনে আমার পুরো শরীর শিহরিত হয়ে উঠল। আমি জানতাম আমার শ্বশুর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তিনি কখনো এইসব কথা বলতেন না। তানভীর আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা, দাদু লিখেছেন যে এই নদীতে একটা বিশেষ পাথর আছে। সেই পাথরের নিচে একটা ওয়াটারপ্রুফ বাক্স লুকিয়ে আছে।
সেখানে সোনার গয়না, টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে। আমি তখনও ভাবছিলাম এটা হয়তো তানভীরের কল্পনা। কিন্তু তানভীর বলল, মা, আমি ডায়েরিটা নিয়ে এসেছি। তুই দেখবি। সে তার ব্যাগ থেকে একটা পুরানো ডায়েরি বের করল। ডায়েরিটা খুলে দেখি সত্যিই আমার শ্বশুরের হাতের লেখা। তিনি লিখেছেন, আজ 1971 সালের 2-5 মার্চ পাকিস্তানি সেনারা আমাদের গ্রামে আক্রমণ করেছে। আমি আমার সব মূল্যবান জিনিস নিরাপদ জায়গায় লুকিয়ে রাখলাম, নদীর সেই বিশেষ পাথরের নিচে। যদি আমি বেঁচে থাকি তাহলে একদিন এগুলো তুলে আনব। আমার চোখে পানি এসে গেল। আমি বুঝতে পারলাম তানভীর সত্যি কথাই বলছে। কিন্তু এত বছর পর সেই বাক্স কি আর থাকবে? তানভীর বলল, মা, আমরা খুঁজে দেখি না কেন? আমি বললাম, কিন্তু পানির নিচে কিভাবে খুঁজব? তানভীর বলল, মা, এখন শুকনো মৌসুম। নদীর পানি অনেক কমে গেছে। ওই যে দেখ, ওইদিকে কিছু পাথর দেখা যাচ্ছে। আমি দেখলাম সত্যিই নদীর মাঝখানে কিছু পাথর দেখা যাচ্ছে। তানভীর বলল, মা, দাদুর লেখা অনুযায়ী সবচেয়ে বড় পাথরটার নিচে বাক্সটা আছে। আমরা পানির মধ্যে নামলাম। পানি হাঁটু পর্যন্ত। তানভীর বড় পাথরটার কাছে গিয়ে হাত দিয়ে খুঁজতে লাগল। হঠাৎ সে চিৎকার করে বলল, মা, পেয়েছি। এখানে সত্যিই কিছু একটা আছে। আমি দৌড়ে গিয়ে দেখলাম পাথরের নিচে সত্যিই একটা কিছু আছে। আমরা মিলে সেটা তুলতে চেষ্টা করলাম। অনেক কষ্ট করে একটা প্লাস্টিকে মোড়ানো বাক্স তুললাম। বাক্সটা খুলে দেখি সত্যিই সোনার গয়না, কিছু টাকা আর কিছু কাগজ আছে। তানভীর আনন্দে চিৎকার করে বলল, মা, আমরা দাদুর গুপ্তধন পেয়ে গেছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, তোর দাদু কতটা বুদ্ধিমান ছিলেন। তিনি জানতেন যে একদিন আমরা এগুলো প্রয়োজন হবে। কাগজগুলো দেখে জানলাম সেগুলো ছিল আমাদের পুরানো বাড়ির দলিল আর কিছু জমির কাগজ, যেগুলো আমরা হারিয়ে ফেলেছিলাম বলে ভাবতাম। তানভীর বলল, মা, এই টাকা দিয়ে আমরা দাদুর বাড়িটা সংস্কার করতে পারি। আর এই জমির কাগজ দিয়ে আমরা আইনি কাজকর্ম শেষ করতে পারি। আমি তানভীরকে জড়িয়ে ধরে বললাম, তুই যে এই ডায়েরি খুঁজে পেয়েছিস, এটা একটা অলৌকিক ব্যাপার। তানভীর বলল, মা, আমার মনে হয় দাদু আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন। তিনি চেয়েছিলেন আমরা এই গুপ্তধন খুঁজে পাই। আমরা বাড়ি ফিরে এসে রায়হানকে সব কথা বললাম। সে প্রথমে বিশ্বাস করল না, কিন্তু বাক্স আর ডায়েরি দেখে সে অবাক হয়ে গেল। রায়হান বলল, আমার বাবা সত্যিই অসাধারণ মানুষ ছিলেন। তিনি এত বছর আগে ভেবেছিলেন আমাদের একদিন এগুলো প্রয়োজন হবে। পরের দিন আমরা সেই জমির কাগজ নিয়ে আইনজীবীর কাছে গেলাম। তিনি বললেন, এই কাগজগুলো একেবারে আসল। এই জমি এখন অনেক দামি। আমরা চাইলে এটা বিক্রি করে ভালো টাকা পেতে পারি। কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম জমি বিক্রি না করে সেখানে একটা সুন্দর বাড়ি বানাব, তানভীরের দাদুর স্মৃতির উদ্দেশ্যে। সোনার গয়নাগুলো আমি রিয়াকে দিয়ে দিলাম। বললাম, এগুলো তোর দাদুর রেখে যাওয়া, তুই যত্ন করে রাখবি। রিয়া খুব খুশি হয়ে বলল, মা, দাদুকে আমি দেখিনি, কিন্তু তার জন্য আমার খুব ভালোবাসা। এর কয়েক সপ্তাহ পর আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। তানভীর আবার স্বপ্ন দেখল। এবার সে বলল, দাদু তাকে বলেছেন নদীর আরও একটা জায়গায় আরও কিছু লুকিয়ে আছে। আমি প্রথমে ভাবলাম এটা হয়তো তানভীরের কল্পনা। কিন্তু তানভীর খুব জোর দিয়ে বলল, মা, দাদু আমাকে খুব স্পষ্ট করে দেখিয়েছেন। নদীর উত্তর দিকে একটা পুরানো বটগাছ আছে। সেই গাছের নিচে মাটিতে আরও একটা বাক্স আছে। আমি তানভীরের সাথে সেই জায়গায় গেলাম। সত্যিই একটা পুরানো বটগাছ আছে। তানভীর একটা কোদাল নিয়ে গিয়েছিল। সে গাছের গোড়ায় খুঁড়তে লাগল। প্রায় 2 ফুট খোঁড়ার পর আরও একটা বাক্স পেলাম। এই বাক্সে ছিল আরও বেশি সোনার গয়না আর কিছু হীরার অলংকার। আমি তখন পুরোপুরি বিশ্বাস করে ফেললাম যে আমার শ্বশুর সত্যিই তানভীরকে স্বপ্নে দেখা দিচ্ছেন। তিনি চান যে আমরা তার রেখে যাওয়া সম্পত্তি পাই। রায়হান বলল, আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন যে তিনি আমাদের জন্য কিছু রেখে গেছেন। কিন্তু আমি বুঝতে পারিনি সেটা কি। এখন আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে গেছে। আমরা তানভীরের দাদুর বাড়িটা সুন্দর করে সংস্কার করেছি। সেখানে একটা ছোট মন্দিরও বানিয়েছি তার স্মৃতির উদ্দেশ্যে। তানভীর এখন প্রায় স্বপ্ন দেখে। সে বলে দাদু তাকে ভবিষ্যতের কথা বলেন। আমার মনে হয় তানভীরের মধ্যে কোনো বিশেষ শক্তি আছে। রিয়াও মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখে। সে বলে দাদু তাকেও দেখা দেন। তিনি বলেন আমাদের পরিবারের সবাই ভালো থাকবে। আমি এখন প্রতিদিন সেই নদীর ঘাটে যাই। সেখানে বসে আমার শ্বশুরকে মনে করি। আমার মনে হয় তিনি এখনও আমাদের সাথে আছেন।
একদিন তানভীর বলল, মা, দাদু বলেছেন আমরা যেন এই গুপ্তধনের কথা অন্য কাউকে না বলি। এটা শুধু আমাদের পরিবারের গোপন কথা। আমি তানভীরকে বললাম, হ্যাঁ, এটা আমাদের পারিবারিক গোপনীয়তা। আমরা কাউকে বলব না। কিন্তু আজ আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি কারণ আমার মনে হচ্ছে এই গল্পটা অন্যদের জানা দরকার। যারা মনে করে মৃত মানুষ আমাদের সাহায্য করতে পারে না, তারা ভুল ভাবছে। আমার শ্বশুর মারা গেলেও তিনি আমাদের সাহায্য করেছেন। তিনি তানভীরের মাধ্যমে আমাদের কাছে তার বার্তা পৌঁছিয়েছেন। এখন আমাদের পরিবার খুব সুখে আছে। তানভীর তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। রিয়াও ভালো ছাত্রী। রায়হান একটা নতুন ব্যবসা শুরু করেছে। আমি জানি এই গল্প শুনে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না। কিন্তু আমি যা বলেছি তা সব সত্যি। আমার পরিবারে সত্যিই অলৌকিক কিছু ঘটেছে। আমি প্রতিদিন আমার শ্বশুরের উদ্দেশ্যে প্রার্থনা করি। তিনি যেন আমাদের সবসময় রক্ষা করেন। তানভীর বলে দাদু তাকে আরও অনেক কিছু বলেছেন। কিন্তু সেগুলো এখনও বলার সময় হয়নি। হয়তো ভবিষ্যতে আরও কিছু রহস্য উন্মোচিত হবে। আমার এই গল্পটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা এই গল্প শুনে ভালো লেগেছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিছুদিন পর আরও একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। আমি একদিন রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ শুনলাম তানভীর চিৎকার করছে। আমি দৌড়ে তার রুমে গেলাম। দেখলাম সে তার বিছানায় বসে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? তানভীর বলল, মা, দাদু আমাকে খুব জরুরি একটা কথা বলেছেন। তিনি বলেছেন আমাদের বাড়ির নিচে একটা গুহা আছে। সেই গুহায় অনেক পুরানো জিনিস লুকিয়ে আছে। আমি বললাম, আবার স্বপ্ন দেখেছিস? তানভীর বলল, না মা, এবার জেগে জেগেই দাদুকে দেখেছি। তিনি আমার সামনে দাঁড়িয়েছিলেন। এই কথা শুনে আমার সারা শরীর কাঁপতে লাগল। আমি বললাম, তুই নিশ্চিত? তানভীর বলল, হ্যাঁ মা, একেবারে নিশ্চিত। দাদু বলেছেন আমাদের বাড়ির পূর্ব দিকের রুমের মেঝের নিচে একটা লুকানো দরজা আছে। আমি রায়হানকে ডেকে সব কথা বললাম। সে প্রথমে হাসল। বলল, তানভীর বড় হয়ে কল্পনাপ্রবণ হয়ে গেছে। কিন্তু তানভীর বলল, বাবা, তুমি বিশ্বাস না করলেও আমি জানি আমি সত্যি কথা বলছি। পরের দিন সকালে আমরা পূর্ব দিকের রুমটা পরীক্ষা করলাম। রুমটা অনেক দিন ব্যবহার করা হয়নি। মেঝেতে পুরানো কার্পেট পাতা। আমরা কার্পেট সরিয়ে মেঝে পরীক্ষা করলাম। তানভীর একটা হাতুড়ি দিয়ে মেঝেতে টোকা দিতে লাগল। একটা জায়গা আওয়াজ ভিন্ন রকম এলো। মনে হলো নিচে ফাঁকা জায়গা আছে। রায়হান বলল, সত্যিই কিছু একটা আছে মনে হচ্ছে। আমরা সেই জায়গার টাইলস তুলে ফেললাম। দেখলাম নিচে কাঠের তৈরি একটা ঢাকনা আছে। ঢাকনাটা খুলতেই দেখলাম নিচে সত্যিই একটা ছোট গুহার মতো জায়গা। আমরা টর্চের আলো জ্বালিয়ে নিচে তাকালাম। দেখলাম অনেকগুলো পুরানো বাক্স আর কিছু মূর্তি রাখা আছে। তানভীর বলল, মা, দাদু বলেছিলেন এখানে অনেক দামি জিনিস আছে। আমরা একটা মই দিয়ে নিচে নামলাম। গুহাটা ছোট কিন্তু পরিষ্কার। মনে হচ্ছিল কেউ এখানে নিয়মিত পরিচর্যা করে। আমি অবাক হয়ে রায়হানকে বললাম, এই জায়গাটা তো একেবারে ঝকঝকে। রায়হান বলল, আমার বাবা হয়তো মাঝে মাঝে এখানে আসতেন। আমরা বাক্সগুলো খুলে দেখলাম। প্রথম বাক্সে পুরানো বই আর কিছু পাণ্ডুলিপি। দ্বিতীয় বাক্সে আরও সোনার অলংকার। তৃতীয় বাক্সে পুরানো মুদ্রা। চতুর্থ বাক্সে কিছু ছবি আর চিঠিপত্র। তানভীর একটা চিঠি তুলে পড়তে লাগল। চিঠিটা আমার শ্বশুরের বন্ধু লিখেছিলেন। সেখানে লেখা, প্রিয় বন্ধু, তোমার গোপন কোষাগার সম্পর্কে আমি জানি। এগুলো তোমার পরিবারের কাজে লাগবে। আমি ছবিগুলো দেখতে লাগলাম। একটা ছবিতে দেখলাম আমার শ্বশুর অনেক মানুষের সাথে দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছিল কোনো গোপন সবার ছবি। রায়হান বলল, আমার বাবা স্বাধীনতা যুদ্ধের সময় অনেক গোপন কাজ করতেন। হয়তো এগুলো সেই সময়ের। আমরা আরও দেখতে লাগলাম। একটা পুরানো ট্রাঙ্কে পেলাম আরও অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র। এর মধ্যে ছিল আমাদের বাড়ির আসল নকশা। নকশা দেখে বুঝলাম আমাদের বাড়ির আরও অনেক গোপন জায়গা আছে। তানভীর উৎসাহিত হয়ে বলল, মা, আমরা পুরো বাড়ি খুঁজে দেখি। পরের কয়েকদিন আমরা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। আমাদের শোবার ঘরের দেওয়ালে একটা গোপন আলমারি পেলাম। সেখানে আরও কিছু মূল্যবান জিনিস। রান্নাঘরের পেছনে পেলাম একটা গোপন কুয়া। সেই কুয়ায় একটা ওয়াটারপ্রুফ ব্যাগে আরও টাকা আর গয়না। আমি তানভীরকে বললাম, তোর দাদু সত্যিই একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি আমাদের ভবিষ্যতের জন্য এত কিছু রেখে গেছেন। তানভীর বলল, মা, দাদু আমাকে আরও বলেছেন
তিনি বলেছেন আমাদের গ্রামে আরও ৩টা জায়গায় তার গুপ্তধন আছে। আমি অবাক হয়ে বললাম, আরও? তানভীর বলল, হ্যাঁ মা। একটা স্কুলের মাঠে, একটা মসজিদের পেছনে, আর একটা পুকুরের ধারে। রায়হান বলল, তাহলে আমরা সেগুলোও খুঁজে দেখি। আমরা পরের সপ্তাহে স্কুলের মাঠে গেলাম। তানভীর বড় একটা গাছের নিচে খুঁড়তে লাগল। সত্যিই সেখানে একটা বাক্স পেলাম। এই বাক্সে ছিল প্রচুর পুরানো মুদ্রা আর কিছু দামি পাথর। মসজিদের পেছনে পেলাম আরও একটা বাক্স। সেখানে ছিল হস্তলিখিত কুরআন শরীফ আর কিছু ধর্মীয় বই। পুকুরের ধারে পেলাম সবচেয়ে বড় বাক্স। সেখানে ছিল প্রচুর সোনার গয়না, হীরার অলংকার আর অনেক টাকা। আমি হিসাব করে দেখলাম আমরা মোট যে সম্পদ পেয়েছি তা দিয়ে আমাদের সারা জীবন আরামে কাটবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হল তানভীরের সাথে তার দাদুর যোগাযোগ। প্রতিদিন তানভীর নতুন নতুন তথ্য পায়। একদিন তানভীর বলল, মা, দাদু বলেছেন আমি ভবিষ্যতে একজন বড় ব্যবসায়ী হব। আর আমাদের পরিবার অনেক বিখ্যাত হবে। আমি বললাম, তোর দাদুর কথা সত্যি হোক। তানভীর বলল, দাদু আরও বলেছেন আমাদের পরিবারে একটা বিশেষ ক্ষমতা আছে। আমরা মৃত মানুষদের সাথে যোগাযোগ করতে পারি। এই কথা শুনে আমি কিছুটা ভয় পেলাম। কিন্তু রায়হান বলল, এটা ভয়ের কিছু না। এটা আমাদের পরিবারের একটা উপহার। রিয়াও মাঝে মাঝে দাদুকে দেখে। সে বলে দাদু তাকে পড়াশোনার ব্যাপারে উপদেশ দেন। একদিন রিয়া বলল, মা, দাদু বলেছেন আমি ডাক্তার হব। আর আমি গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করব। আমি খুশি হয়ে বললাম, তোর দাদুর কথা ঠিক হবে। এখন আমাদের পরিবার গ্রামের সবচেয়ে ধনী পরিবার। কিন্তু আমরা গরিব মানুষদের সাহায্য করি আমার শ্বশুরের ইচ্ছা অনুযায়ী। তানভীর এখন একটা ব্যবসা শুরু করেছে দাদুর দেওয়া টাকা দিয়ে। ব্যবসাটা খুব ভালো চলছে। রিয়া পড়াশোনায় খুব ভালো করছে। সে বলে দাদু তাকে সব বিষয়ে সাহায্য করেন। আমি এখন নিয়মিত আমার শ্বশুরের কবরে যাই। সেখানে বসে তার সাথে কথা বলি। আমার মনে হয় তিনি আমার কথা শোনেন। গ্রামের মানুষরা আমাদের পরিবারকে খুব সম্মান করে। তারা বলে আমাদের পরিবারে আল্লাহর বরকত আছে। আমি জানি এই সব ঘটনা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু আমি সত্যি কথা বলছি। আমার শ্বশুর সত্যিই আমাদের সাহায্য করছেন। প্রতিদিন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তিনি আমাদের এত বড় নিয়ামত দিয়েছেন। তানভীর বলে, দাদু তাকে ভবিষ্যতের অনেক কিছু বলে দিয়েছেন। কিন্তু সেগুলো এখনও সময় হয়নি বলার। আমি আশা করি আমাদের পরিবার সবসময় এভাবেই সুখে থাকবে আমার শ্বশুরের আশীর্বাদে। কিছুদিন আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তানভীর বলল, দাদু তাকে একটা বিশেষ জায়গার কথা বলেছেন। সেই জায়গায় একটা পুরানো মন্দির আছে। আমরা সেই জায়গায় গেলাম। সত্যিই একটা ভাঙা মন্দির পেলাম। মন্দিরের মধ্যে একটা পুরানো মূর্তি। তানভীর বলল, মা, দাদু বলেছেন এই মূর্তিটা খুব পবিত্র। এটা আমাদের বাড়িতে নিয়ে এলে আমাদের আরও ভালো হবে। আমরা মূর্তিটা বাড়িতে এনে আমাদের পূজার ঘরে রাখলাম। সত্যিই তারপর থেকে আমাদের আরও ভালো লাগছে। রায়হানের ব্যবসা আরও ভালো হয়েছে। তানভীরের পড়াশোনাও উন্নতি হয়েছে। রিয়া স্কুলে প্রথম হয়েছে। আমি এখন পুরোপুরি বিশ্বাস করি যে আমার শ্বশুর আমাদের পরিবারের রক্ষক। তিনি সবসময় আমাদের দেখাশোনা করেন। এই গল্পের শেষে আমি সবাইকে বলতে চাই, আমরা যেন আমাদের বড়দের সম্মান করি। তারা মারা গেলেও আমাদের ভালোবাসেন। আর যারা এই গল্প শুনেছেন তারা যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমি আরও এমন সত্যি গল্প শোনাব।